ওয়েলকাম স্টুডেন্ট, এসবি স্যারের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা। তো এই রাসায়নিক গতিবিদ্যা আলোচনার পূর্বে আমরা কতগুলো ধারণা জানব যে তোমরা ক্লাস 11-এ অলরেডি পড়েছো যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় বা একটা বিক্রিয়া যখন ঘটে তখন সেই বিক্রিয়াটা আমরা ভরক্রিয়া সূত্রে পড়েছি যে তার হার সক্রিয় ভরের উপর নির্ভর করে। আবার তাপগতিবিদ্যা থেকে আমরা জানতে পারি একটা বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে বা কখন স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ একটি বিক্রিয়া ঘটবে কি ঘটবে না বা সাম্য অবস্থায় থাকবে তা কিন্তু আমরা তাপগতিবিদ্যা থেকে জানতে পেরেছি। কিন্তু সেই বিক্রিয়াটা যদি ঘটে তবে কত সময় কতটুকু ঘটবে, বিক্রিয়া সম্পন্ন হবে কি হবে না বা সম্পন্ন হতে গেলে তার প্রয়োজনীয় সময় কত লাগবে, বা যদি বলা হয় বিক্রিয়াটি কত সময় 50% ঘটবে, তা কিন্তু আমরা তাপগতিবিদ্যা বা রাসায়নিক সাম্য অবস্থা থেকে বলতে পারিনি। তো আজকে এই যে রাসায়নিক গতিবিদ্যা বিষয়টা কি, রাসায়নিক গতিবিদ্যা হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বেগ, বিক্রিয়ার ক্রিয়াকৌশল এবং ওই বিক্রিয়ার হারের উপর, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক থেকে বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হবে তাকে বলা হয় বিক্রিয়া হার। তো সেই হারের উপর বিভিন্ন প্রভাবকারী বিষয় সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় রাসায়নিক গতিবিদ্যা। তো রাসায়নিক গতিবিদ্যার সংজ্ঞাটা আমরা আরেকবার পড়ব। কি বলা হয়েছে? রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বেগ, বিক্রিয়ার ক্রিয়াকৌশল এবং বিক্রিয়া হারের উপর প্রভাবকারী বিষয় সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় রাসায়নিক গতিবিদ্যা। অর্থাৎ মনে করো একটি বিক্রিয়া এ থেকে বি হচ্ছে একটি বিক্রিয়ায়, অর্থাৎ বিক্রিয়ক এ তার থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে বি। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে ঘটবে, এই একক সময় কত পরিমাণ বিক্রিয়ক থেকে বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হবে, এই বিক্রিয়ায় বাইরে থেকে কোনো প্রভাবক উপস্থিত হলে সেই বিক্রিয়ার বেগ বাড়বে না কমবে, বা বিক্রিয়াটি কোন ধরনের ক্রিয়াকৌশলের মাধ্যমে হবে, তা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় রাসায়নিক গতিবিদ্যা। এবার আমরা আলোচনা করব বিক্রিয়া হার সম্পর্কে। বিক্রিয়া হার কি? একক সময়ে যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় বিক্রিয়া হার, বা বলা হয় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয় তাকে বলা হয় বিক্রিয়া হার। আমরা এটাকে গ্রাফিক্যালি বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। কীভাবে? এদিকে আমরা যদি গাঢ়ত্ব প্রকাশ করি আর এদিকে সময় প্রকাশ করি তাহলে দেখা যায় যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায় এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বৃদ্ধি পায়। এদিকে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এদিকে হচ্ছে বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ যদি আমরা এই উপরের বিক্রিয়া নিই, এ এবং বি থেকে যে বিক্রিয়াটা হয়েছে, তাহলে এটা হবে এ এর লেখচিত্র, এটা হবে বি এর লেখচিত্র। স্বাভাবিকভাবে তোমরা দেখতে পাচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা আলোচনা করব গড় বিক্রিয়া হার সম্পর্কে। মনে করা যাক এ বিক্রিয়ক থেকে বি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এবং T1 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব A1 ও T2 সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব সময় পর ওর গাঢ়ত্ব হচ্ছে কনসেন্ট্রেশন অফ A2। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তন কত? বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ A1 সমান সমান আমরা এটাকে ধরে নিই ডেল্টা কনসেন্ট্রেশন অফ A। এবং সময়ের পরিবর্তন কত? সময়ের পরিবর্তন T2 মাইনাস T1 ইকুয়াল টু আমরা ধরেই ডেল্টা টি। একইভাবে আমরা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি T1 সময় বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব B1 এবং T2 সময় বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ B2 হয়, তবে সেক্ষেত্রে
বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি। একইভাবে আমরা দেখাতে পারি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা বি। তাহলে গড় বিক্রিয়া কাকে বলা হবে? গড় বিক্রিয়া বলা হবে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়া পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। অর্থাৎ গড় বিক্রিয়া হার সমান সমান আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি সমান সমান কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। সুতরাং এবার তবে এখানে একটা জিনিস খেয়াল করবে যে যেহেতু সময়ের সাপেক্ষে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পায়, তাই এখানে একটা মাইনাস হয়। তো এটা গেল গড় বিক্রিয়া হার। তাহলে গড় বিক্রিয়া হারটা কি? গড় বিক্রিয়া হারটা আমরা এক কথায় বলতে পারি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, একে বলা হয় গড় বিক্রিয়া হার। এবার আমরা আলোচনা করব তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কি? তাৎক্ষণিক বিক্রিয়া হার হলো একটি নির্দিষ্ট ক্ষুদ্র সময়ের ব্যবধানে অর্থাৎ তাৎক্ষণিক মুহূর্তে বিক্রিয়ক পদার্থের হ্রাসের পরিবর্তন বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধির পরিবর্তনকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া হার। অর্থাৎ গড় বিক্রিয়া হারে আমরা দেখেছিলাম যে হার ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? কনসেন্ট্রেশন অফ ডেল্টা এ বাই ডেল্টা টি। যেহেতু এটা বিক্রিয়ক ছিল তাই এটা মাইনাস হয়েছিল, সমান সমান এটাকেই লিখেছিলাম কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। তাৎক্ষণিক বিক্রিয়া হারের ক্ষেত্রে কি হবে? তাৎক্ষণিক বিক্রিয়া হার অর্থাৎ ক্ষুদ্র সময়ের ব্যবধানে তাৎক্ষণিক বিক্রিয়া হার আর দিয়ে আমরা লিখতে পারি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সেই বিক্রিয়ার হারকে আমরা কীভাবে লিখতে পারি? লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এ বাই ডেল্টা টি। যেহেতু হ্রাস পায় এখানটা মাইনাস হয়, সমান সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা বি বাই ডেল টি। এটাকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান সমান ডি অফ কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি। এটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার আসা যাক একটি সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে গড় বিক্রিয়া বা তাৎক্ষণিক বিক্রিয়ার হার প্রকাশ করব। ধরো একটি বিক্রিয়া এ প্লাস বি থেকে তৈরি হয়েছে ই প্লাস ডি। সুতরাং এক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া আর গড় বিক্রিয়া হারের মধ্যে তোমরা দেখেছো তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় ডেল্টা কনসেন্ট্রেশন অফ ডেল্টা এ বাই ডেল্টা টি বা কনসেন্ট্রেশন অফ ডেল্টা বি বাই ডেল্টা টি। আর তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে ডি এ বাই ডিটি অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তন। গড় বিক্রিয়া যেমন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, তেমনি তাৎক্ষণিক বিক্রিয়ায় একটি ক্ষুদ্র সময়ের ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন। তো এবার আমরা যেটা বলবো যে সাধারণ যে কোনো একটি বিক্রিয়া দেখে আমরা সেই বিক্রিয়া তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কী করে প্রকাশ করব। ধরো এক্ষেত্রে আমরা লিখতে পারি হার বেগ বা হার ইকুয়াল টু লিখতে পারি কীভাবে আমরা যদি রিয়াক্ট্যান্টের সাপেক্ষে লিখি তাহলে কী হবে যে মাইনাস ডি এ বাই এ ইন্টু ডিটি সমান সমান মাইনাস 1/b কনসেন্ট্রেশন অফ ডি বি বাই ডিটি সমান সমান 1/e ডি বাই ডিটি সমান সমান 1/d বাই ডিটি। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে মনে রাখবে যে এখানে যে সহগটা থাকছে এ বি ই বা ডি সেগুলো কিন্তু অনন্যক আকারে গুণ হচ্ছে, 1/, ওই অনন্যকটা এর সঙ্গে গুণ হয়। এবার যদি এটা গড় বিক্রিয়া হতো তাহলে এখানে যেমন আমরা ডি এ বাই ডিটি লিখেছি সেক্ষেত্রে ওখানে ডেল্টা এ বাই ডেল্টা টি হতো। এই হচ্ছে
তাৎক্ষণিক বিক্রিয়া এবং গড় বিক্রিয়ার মধ্যে হারের মধ্যে পার্থক্য এবং একটা বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে এটাকে প্রকাশ করা হয়। এবার আমরা আলোচনা করব বিক্রিয়া হারের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। দেখা যায় কিছু বিক্রিয়া অতি দ্রুত গতিতে সম্পন্ন হয়, তাকে বলা হয় অতি দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া। যেমন HCl এবং NaOH, HCl এবং NaOH মিশালে খুব দ্রুত বিক্রিয়া ঘটে, লবণ জল উৎপন্ন হয়, একে বলা হয় অতি দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়া আছে অনেক সময় পরে সেই বিক্রিয়াটা সম্পন্ন হয়। যেমন একটি কাঁচা লোহাকে যদি আর্দ্র বায়ুতে সিক্ত অবস্থায় ফেলে রাখা হয়, তাহলে কয়েকদিন পর তার উপর মরিচা তৈরি হয়। এই বিক্রিয়াটা হচ্ছে অতি ধীর গতিসম্পন্ন বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া আছে যেটা কিনা মোটামুটি খুব দ্রুত হয় না, আবার খুব দেরি করেও বিক্রিয়াটা হয় না, তাকে বলা হয় মধ্যম গতিসম্পন্ন বিক্রিয়া। যেমন এস্টারের আর্দ্র বিশ্লেষণ, এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিড এবং অ্যালকোহল হয়। এছাড়া গ্লুকোজ বা সুক্রোজ, এদের যে আর্দ্র বিশ্লেষণ, এই আর্দ্র বিশ্লেষণও কিন্তু মধ্যম গতিসম্পন্ন বিক্রিয়ার উদাহরণ। এবার আমরা আলোচনা করব বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হার আমরা জানি তাৎক্ষণিক বিক্রিয়া হার হতে পারে, আবার গড় বিক্রিয়া হার হতে পারে, একই একক হবে উভয় ক্ষেত্রে। বিক্রিয়া হার আমরা দেখতে পেয়েছি কি গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। এবার গাঢ়ত্বের পরিবর্তন তার মানে গাঢ়ত্বের একক আমরা জানি কি, গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স। আর সময়ের একক আমরা জানি, সময় একক হচ্ছে সেকেন্ড, তার মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটি হবে হচ্ছে গাঢ়ত্বের বিক্রিয়া হারের একক। এবার আমরা আলোচনা করব বিক্রিয়ার হার কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হয়, বিভিন্ন রাশি বা বিভিন্ন মান পরিবর্তন। যেমন প্রথমে আসা যাক বিক্রিয়কের গাঢ়ত্ব। সাধারণত দেখা যায় যে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে বিক্রিয়ার বেগও বাড়ে। আমরা অলরেডি ভৌত রাসায়নিক সাম্যাবস্থা দেখেছি, কোনো বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ বিক্রিয়ার যদি গাঢ়ত্ব বাড়ে তাহলে সক্রিয় ভর বাড়বে এবং বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে আসছে আমরা পদার্থের প্রকৃতি। সাধারণত দেখা যায় যে পদার্থের প্রকৃতির উপর বিক্রিয়া নির্ভর করে। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়াকালীন সময়ে এক বন্ধন বা দ্বিবন্ধন বিভাজিত হতে হয়, বা কখনো কখনো এক বন্ধন দ্বিবন্ধন বিভাজিত হয়ে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠিত হয়। সেই হিসাবে দেখা যায় যে বিক্রিয়ায় কতগুলি বন্ধন ভাঙতে হচ্ছে বা কতগুলি বন্ধন নতুন করে গড়তে হচ্ছে, তার উপর ভিত্তি করে, অর্থাৎ বিক্রিয়ক এর প্রকৃতির উপর ভিত্তি করে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়। নেক্সট, উষ্ণতা। সাধারণত উষ্ণতা বাড়লে বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে তার হার বৃদ্ধি পায়। আমরা পড়ব যে প্রতি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায়। আমরা এই অধ্যায়ের শেষের দিকে পড়ব এই বিষয়টা। নেক্সট আসছি কঠিন পদার্থের অনুঘটকের উপস্থিতি। অনুঘটকের উপস্থিতিতে সাধারণত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কী করে? অনুঘটক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, তোমরা অলরেডি হয়তো পড়েছো বা পড়বে, সক্রিয়করণ শক্তি হ্রাস করে এবং বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দেয়। নেক্সট, কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সাধারণত নিকেল, প্যালাডিয়াম দ্বারা যে জৈব বিক্রিয়াগুলো আমরা দেখেছিলাম, যে বিজারণ বিক্রিয়া বা জারণ বিক্রিয়ায় যে ক্ষেত্রে পৃষ্ঠতল একটি সক্রিয় ভূমিকা পালন করে, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে ওক্ষেত্রে বিক্রিয়ার হারও কিন্তু বৃদ্ধি পায়। এবার আমাদের আলোচ্য বিষয় বিক্রিয়া হার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণটি হলো বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলির গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়া হারের মধ্যে যে পরীক্ষালব্ধ হার নির্ণায়ক সমীকরণ, যেটা কিনা পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে রচিত হয়, তাকে বলা হয় হার নির্ণায়ক সমীকরণ। অর্থাৎ বিক্রিয়া হার ও বিক্রিয়কগুলির গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত পরীক্ষালব্ধ সমীকরণকেই বলা হয় বিক্রিয়া হার সমীকরণ। তবে এই বিক্রিয়া হার সমীকরণ ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত বিক্রিয়া হার সমীকরণের সঙ্গে এক হতেও পারে, নাও হতে পারে। যেমন 2NO5G, এর থেকে যে বিক্রিয়াটা হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই বিক্রিয়ার ভরক্রিয়ার সূত্র অনুযায়ী হার, কি বললাম, ভরক্রিয়া সূত্র অনুযায়ী হার ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার 2, কিন্তু পরীক্ষালব্ধ হার ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5। অর্থাৎ স্পষ্টত এখানে দেখা যাচ্ছে যে ভরক্রিয়া সূত্র থেকে যেটা পাওয়া যায়, ভরক্রিয়া সূত্র থেকে যে হার পাওয়া যায়
তা এবং পরীক্ষালব্ধ হার নির্ণয় ফলাফলের ভিত্তিতে যেটা পাওয়া যায় সেটা কিন্তু আলাদা। এক্ষেত্রে ভরকির সূত্র থেকে প্রাপ্ত হার নির্ণয় ইকুয়েশনে দেখা যাচ্ছে এর গাঢ়ত্বের দ্বিঘাতের সমানুপাতিক, অর্থাৎ তৃতীয় ক্রম বিক্রিয়া। কিন্তু বাস্তবে পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে হার নির্ণয় করা হয় তাতে দেখা যায় এ একঘাতের সমানুপাতিক, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া। এবার আমরা আলোচনা করব হার সমীকরণের গুরুত্ব। 1 নম্বর, বিক্রিয়ার হার কিভাবে গাঢ়ত্বের উপর নির্ভর করে তা এই হার সমীকরণ থেকে জানা যায়। আচ্ছা, আরেকটি জিনিস আমরা আগের সমীকরণে দেখেছি, তোমরা জানো এই যে কে ধরেছিলাম, এই কেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার ধ্রুবক। আমরা একটু পরেই আলোচনা করব। তো এই 2 নম্বর হচ্ছে হার ধ্রুবকের গুরুত্ব। তো এই কে এর মান থেকে ওই বিক্রিয়ার হার সম্পর্কে ধারণা পাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ থেকে বিক্রিয়ার ক্রিয়াকৌশল বা গতিপথ কিভাবে হয় তা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এবার আমরা আলোচনা করব বিক্রিয়া হার ধ্রুবক সম্পর্কে। মনে করো একটা বিক্রিয়া এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে বি। তো এই বিক্রিয়ার আমরা জানি ভরক্রিয়ার সূত্র থেকে পাই কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়া হার ওই মুহূর্তে উপস্থিত সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ বিক্রিয়া হার আর সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ। এটা হচ্ছে ফরওয়ার্ড বিক্রিয়া। যদি একইভাবে ব্যাকওয়ার্ড বিক্রিয়া বের করি তাহলে কী হবে? ব্যাকওয়ার্ড বিক্রিয়া হার সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। সুতরাং আর ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, যদি কিনা এটা এর ছোট আধারের এর গাঢ়ত্বের ঘাত অনুযায়ী নির্ভরশীল হয়। এবার যদি এটা এ ইকুয়াল টু 1 হয় তবে এটি প্রথম ক্রম বিক্রিয়া। যদি এ ইকুয়াল টু 2 হয় তবে এটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। একইভাবে এ ইকুয়াল টু 3 হয় তবে এটি তৃতীয় ক্রম বিক্রিয়া। যদি এ ইকুয়াল টু 0 হয় তবে এটি শূন্য ক্রম বিক্রিয়া। এবার আসা যাক, আমরা যদি ধরে নিই যদি এ ইকুয়াল টু এ যদি হয় তবে আর ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, এই কোয়েশনটা হয়। সুতরাং এখানে আর ইকুয়াল টু কে হবে যদি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ একক গাঢ়ত্বে কোনো বিক্রিয়ার হারই হলো ওই বিক্রিয়ার হার ধ্রুবক। একক গাঢ়ত্বে কোনো বিক্রিয়ার হারই হলো উহার হার ধ্রুবক। তোমরা বুঝতে পেরেছ? দেখো এই ইকুয়েশন থেকে আমরা স্পষ্টত পাই যে আর ইকুয়াল টু কে হবে যদি এ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একক হয় তবে বিক্রিয়ার হার যা হবে হার ধ্রুবকও তাই হবে। তাই বলা হয়েছে একক গাঢ়ত্বে কোনো বিক্রিয়ার হারই হলো ওই বিক্রিয়ার হার ধ্রুবক। এবার আমরা পড়ব হার ধ্রুবকের বৈশিষ্ট্য। সাধারণত নির্দিষ্ট উষ্ণতায় একটি বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান নির্দিষ্ট হয়, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান যেমন হবে, 0 ক্রম বা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে অন্যরকম হতে পারে, বা উষ্ণতা পরিবর্তন করলে সেই হার ধ্রুবকের মান আলাদা হতে পারে। এছাড়া স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মান বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, অর্থাৎ গাঢ়ত্ব পরিবর্তন হোক, গাঢ়ত্ব বাড়ুক বা কমুক, তার উপর কখনোই হার ধ্রুবকের মান নির্ভর করে না। তবে হার ধ্রুবক যে সমস্ত বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি তাদের বিক্রিয়া হারও বেশি হয়, আবার যে সমস্ত বিক্রিয়ার হার ধ্রুবকের মান কম তাদের বিক্রিয়ার বেগও কিন্তু কম হয়। তাহলে কি জানা গেল? যে হার ধ্রুবকের বৈশিষ্ট্য দেখলাম কি, যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট হয়, উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের মান পরিবর্তিত হয়, হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার বেশি হয়, কম হলে বিক্রিয়ার হার কম হয়। নেক্সট, হার ধ্রুবকের তাৎপর্য। প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট হার ধ্রুবক পাওয়া যায় যা বিক্রিয়ার প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে।
তবে কোনো একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান যদি বেশি হয় তবে বিক্রিয়ার হারও বেশি হবে, আবার বিক্রিয়ার যদি হার ধ্রুবকের মান কম হয় তবে বিক্রিয়ার বেগও কিন্তু কম হবে।